একটা রাষ্ট্রপতি হয়ে তিনি যখন বুক পানিতে নেমে গেছেন তখন কিন্তু সেখানকার এসপি বলি, ডিসি বলি, এমপি বলি, মন্ত্রী বলি বা ওই এলাকার নেতা বলি কেউ কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারে নাই। দুইটা সেক্টরের উপর দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে। একটা হলো ফরেন রেমিটেন্স আর একটা হলো গার্মেন্টস। এই দুইটারই কিন্তু স্রষ্টা হলো জিয়া রহমান। আজকে যদি জিয়া রহমান থাকতো তাহলে বহু আগেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওই মালয়েশিয়া, সিঙ্গাপুর এখন ওরা আমাদেরকে দেখতো। শেখ মুজিব একটা পলিটিশিয়ান হওয়ার পরও সে সব দল নিষিদ্ধ করেছে, রাজনীতি নিষিদ্ধ করে দিছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই যে সেনানায়ক থেকে রাজনীতিবিদ, তিনি কিন্তু সকল রাজনীতিকে তিনি মুক্ত করে দিয়েছেন। স্টেটসম্যান হিসাবে পৃথিবীতে যে কয়জন রাষ্ট্রনায়ক জন্মলাভ করেছে তার মধ্যে শহীদ জি একজন, যার কর্মের মধ্য দিয়ে আজকে জনগণের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন এবং এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই জনপ্রিয়তার মূল কারণটা কি? মূল কারণটা হলো তার সততা, রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা এবং তার নেতৃত্ব, দেশপ্রেম, এগুলো দিয়ে তিনি জনগণের কাছে চলে গিয়েছিলেন। যে শুধু মুখের কথা না, এগুলোকে বাস্তবে তিনি রূপান্তরিত করেছিলেন। রাজনীতি তিনি সেই সময় তার দুইটা কথা খুব পরিষ্কার ছিল। একটা ছিল যে তিনি বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, এবং এটাকে অনেকে অন্যভাবে উপস্থাপন করছে, কিন্তু তিনি এইটাই বুঝাতে চাইছে যে জনগণের নেতা হবেন আর জনগণের কাছে যাবেন না, তাহলে নেতা হওয়া যাবে না বা নেতা থাকাও যাবে না। যে কারণে একটা রাষ্ট্রপতি হয়ে তিনি যখন বুক পানিতে নেমে গেছেন তখন কিন্তু সেখানকার এসপি বলি, ডিসি বলি, এমপি বলি, মন্ত্রী বলি বা ওই এলাকার নেতা বলি কেউ কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারে নাই। অর্থাৎ এটার মধ্য দিয়ে তিনি হোল রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা কৃষকের দাঁড়গোড়ায় নিয়ে গেছেন। তিনি বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম, করাপশনটাকে যদি আমি বন্ধ করতে পারি, তো সেটাকে তিনি করে দেখাইছেন। তিনি নিজে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, তিনি কোনো দুর্নীতিবাজকে তার কাছে আসতে দেননি, এবং সেগুলো হওয়ার জন্য যারা ওই যে তদবিরবাজ থাকে, কিছু তেল মারার লোক থাকে কিছু, সেই ধরনের লোককে তখনও তিনি কখনো তিনি কাছে আসতে দেননি। যে কারণে তার পরিবার, তার আত্মীয় স্বজন কখনো তার কাছে এসে কোনো সুযোগ সুবিধা, বৈধ সুযোগ সুবিধা হলেও নিতে পারেনি। আমরা যখন মুক্তিযুদ্ধ করে আসি, যখন মুক্তিযুদ্ধে আসার পরে যখন অস্ত্র জমা দিলাম, অস্ত্র জমা বলে যে তোমার দায়িত্ব শেষ, তুমি চলে যাও। কিন্তু আমি কি দেখলাম যে যুদ্ধের পরবর্তী যে কারণে যুদ্ধ করলাম সেটা তো অধুরা রয়ে গেছে, তাই না? আজকে শুধু একটাই পরিবর্তন হয়েছে, মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগের সাইনবোর্ড আসছে, পাকিস্তানের জায়গায় বাংলাদেশ লাগছে, তাই না? পাকিস্তানের জাতির পিতার জায়গায় বাংলাদেশের জাতির পিতার নাম বসছে। আর যেগুলো মানে নন বেঙ্গলিদের সম্পত্তি ছিল সেগুলোকে দখল করে নিছে আওয়ামী লীগ। অর্থাৎ এখানে একটা দল বা কিছু ব্যক্তির লাভবান হয়েছে, কিন্তু একটা রাষ্ট্রের যে লাভবান হওয়া উচিত ছিল সেটা তো হয়নি। তো যখন আমাদের বললো দায়িত্ব, কিন্তু আমরা কি দেখলাম, অস্ত্র জমা দিয়ে দিলাম, কিন্তু দেখলাম কোনো পরিবর্তন হয় নাই, শুধু সাইনবোর্ডের পরিবর্তন হয়েছে। লুটেরাদের হাতে দেশটা চলে গেছে। যে জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতার আসার আগে বাংলাদেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ ছিল। এটা পরিবারের 7 জন 8 জন সদস্য কীভাবে চলবে কোনোই ছিল না। বেকার সমস্যা একটা মারাত্মক সমস্যা ছিল, যে কারণে সে সময় জনসংখ্যাকে কমিয়ে আনার জন্য বিভিন্ন রকম প্রজেক্ট, বিভিন্ন রকম স্কিম নেওয়া হয়েছে। কিন্তু জিয়া রহমান আইসা সেই আপদ আর বিপদকে কিন্তু একটা জনসংখ্যায় রূপান্তরিত করছেন। অর্থাৎ তিনি এই জনসংখ্যাকে তিনি বিদেশে রপ্তানি করছেন, বিদেশে পাঠাইছেন, আজকে জনশক্তিতে রূপান্তরিত করছেন। যেটা আজকে যে ফরেন রেমিটেন্স যেটা আসে, আজকে বাংলাদেশে আপনি যেতে বললেন, বাংলাদেশে দুইটা সেক্টরের উপর দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ টিকে আছে। একটা হলো ফরেন রেমিটেন্স আর একটা হলো গার্মেন্টস। এই দুইটারই কিন্তু স্রষ্টা হলো জিয়া রহমান, দুইটারই স্রষ্টা জিয়া রহমান।
জিয়া রহমান এদেরকে পাঠাইছেন বিদেশে, এবং তারপর সেখান থেকে যে ফরেন রেমিটেন্স আসছে সেটা, প্লাস সে সময় তিনি ইন্ডাস্ট্রির উপর জোর দিচ্ছেন, ইনভেস্টমেন্টের উপরে জোর দিচ্ছেন, বিদেশিদেরকে তিনি এই দেশে নিয়ে আসছেন, আহ্বান করছেন। এইগুলোর মধ্য দিয়ে কিন্তু অর্থাৎ এবং প্রত্যেকটা সেক্টর, কৃষিতে আপনি দেখেন, কৃষিতে যেটা ছিল যে আগে বৃষ্টি অর্থাৎ আকাশের দিকে তাকায় থাকতে হতো কখন বৃষ্টি হবে, তারপরে আবার ধানের বীজ লাগবে, তাই না? কিন্তু সেটা জিয়া রহমান এসে কী করলেন, জিয়া রহমান এসে ছোটো ছোটো কোঅপারেটিভ তিনি করলেন। বললেন যে 3 জন কৃষক যদি এক হয়, একটা সমবায় করে, তাহলে তুমি তাকে লোন দিবা, যে লোন দিয়ে সে ওই যে ডিপ টিউবওয়েল সে আমদানি বা কিনবে, কিনে সেটা সে লাগালে অর্থাৎ সেটা দিয়ে সেই টাকাটা, আমি ব্যাংকের টাকাটা আমি কতটুকু পেলাম সেটা বড় নয়, কিন্তু সে যে আজকে এই সেচের মাধ্যমে যে ব্যবস্থাটা হলো, অর্থাৎ আমার আর বৃষ্টির জন্য তাকায় থাকতে হলো না, তাই না? তখন দেখা গেল যে চালের বাম্পার উৎপাদন হলো। যে দেশের মানুষ আমরা দেখছি যে 72 থেকে 75 না খেয়ে মারা গেছে, দুর্ভিক্ষ হয়েছে, সেই দেশে তিনি চাল উৎপাদন করে যেমনি মানুষকে খাওয়াইছেন, আবার 2 বছরের মাথায় বিদেশে রপ্তানি করছে। ঠিক তেমনি খাল খনন কর্মসূচি করছে, হোল নেশনকে তিনি মাটি কাটার মধ্যে নিয়ে গেছে। অর্থাৎ একটা প্রেসিডেন্ট যখন মাটি কাটে, তখন তো একটা নেশন নেমে যায় সেখানে, অর্থাৎ উদ্বুদ্ধ করা, তাই না? মেইন হইলো তো আপনি উদ্বুদ্ধ করা জনসংখ্যা। আমরা নিজেরা যখন ছাত্র ছিলাম, আমরা নিজেরা রাস্তা পরিষ্কার করছি, ড্রেন পরিষ্কার করছি, পচা ডোবা পুকুর পরিষ্কার করছি, তাই না? তো এই অর্থাৎ আপনি যদি জনকল্যাণমূলক কাজে আপনি যদি জনগণকে যখন নামাতে পারবেন, তখন দেখবেন যে ওই দেশ আর বেশি দিন থাকে না, এবং একটা কাজ করতে যত দ্রুত সময় করা যায়, সেটা কিন্তু আপনার ওই শুধুমাত্র ভাড়া করা লোকজন দিয়ে সেটা করা যায় না। জিয়াউর রহমান যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে দেশটা কোন জায়গায় থাকতো আপনি কি মনে করেন? এইটা তো অবশ্যই, যদি দেখেন আজকে কি এক সময় ইন্দোনেশিয়া কোথায় ছিল, মালয়েশিয়া কোথায় ছিল, সিঙ্গাপুর কোথায় ছিল, আমরা নিজেরাই তো দেখছি এই মালয়েশিয়ানরা কিভাবে আমাদের দেশে আসছে পড়াশোনার জন্য, ব্যবসার জন্য, আমাদের এখানে আমরা আসতে দেখছি, তাই না? আজকে যদি জিয়া রহমান থাকতো, তাহলে বহু আগেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওই মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখন ওরা আমাদেরকে দেখতো যে আমরা কোথায় গেছি। অর্থাৎ এখানে যেটা ছিল যে প্রপার ওয়েতে কাজে লাগানো এবং জনশক্তিটাকে কাজে লাগানো, এবং টোটাল আমার রিসোর্স যা আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমি যাতে আগের দিকে যেতে পারি। আপনি যে কথাটা মনে করে যে একটু আগে যেটা বলতেছিলাম, দেখেন উনি একদিকে কৃষি উৎপাদন করছে, তিনি খাল কাটছে, পাশাপাশি আজকে সেই খালের মধ্যে তিনি মৎস্য উৎপাদনের করছে, তিনি কৃষি কাজ করছে, সেই কৃষির ক্ষেতের মধ্যে যাতে মাছ চাষ করা যায়, ড্রেন কাটছে সেটার মধ্যে যাতে মাছ চাষ করা যায়। তিনি গ্রামে গেছেন, সেই গ্রামে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন, যে একটা বাড়িতে যায় বসে পড়ছে কৃষকের সামনে, বলছে মা আমাকে একটু পানি দাও, তাই না? তখন দেখা গেছে তাড়াতাড়ি পানি, বলছে মা তোমার যদি একটা ডাব গাছ থাকতো এখানে, বা 2টা ডাব গাছ থাকতো, বা নারকেল গাছ থাকতো, তাহলে তুমি আমাকে একটু পানিও দিতে পারতা, এটা বিক্রি করে তুমি স্বয়ংসম্পূর্ণ হইতে পারতা। তাদের বলছে যে ঠিক আছে মা, আজকে আসছি আমি, তোমার যদি একটা গাভী থাকতো, তাহলে তো পানির বদলে আমি তো রাষ্ট্রপতি, তোমার একটু দুধ দিতে পারতাম, তাহলে এই দুধ তুমি নিজে বিক্রি করেও তোমার সংস্থান হতো, তোমার 2টা বাছুর হইতো, এটা বড় হলে তুমি বিক্রি করতে পারতা, তাই না? তোমার উঠানের মধ্যে তুমি শাকসবজি চাষ করতে পারতা, যেটা তুমি নিজেই অর্থাৎ হোল নেশনকে এইভাবে স্বয়ংসম্পূর্ণ করা, আইডিয়াল একটা জাতিকে, একটা মানুষ শক্তিকে তিনি কর্মক্ষম বানিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করছে, আল্লাহ কিন্তু আবার তার জন্য বরাদ্দও করে দিয়েছে, কিন্তু সেটার জন্য তাকে তো চেষ্টা করতে হবে। আগে যেটা আইডিয়াল বসে থাকতো, সেই শক্তিটাকে সে কাজে লাগাইছে। আজকে ইন্ডাস্ট্রিগুলোতে এই আদমজেমিলে আর শেষমতা নাই, এই আদমজেমিলে 1 শিফট 2 শিফট 3 শিফট পর্যন্ত তিনি চালু করছেন, তাই না? শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করছেন যে আমি নিজে শ্রমিক, এই কথা বলে তিনি শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করছেন।
তাই না? স্বাধীনতার পরে সমস্ত পাটকলগুলো সব বন্ধ হয়ে গেছিল, বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, সেগুলো সে নতুন করে চালু করছে। উনি এত উন্নয়ন করলেন, মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেলেন, কিন্তু হঠাৎ করে তার এই যে মৃত্যুটাকে আপনি কিভাবে দেখেন? না না, এটা তো কমপ্লিটলি শোয় না। একটা হলো যে বাংলাদেশটা দাঁড়ায় যাক কোনোভাবেই। আজকে যেটা কি হয়েছে, যে আজকে আধিপত্যবাদী শক্তি তারা কোনোভাবেই চায় নাই যে বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়াক। কারণ একটা জিনিস দেখেন, আজকের এখানে আমাদের এখানে আগে ছিল 10 কোটি, তারপরে 15 কোটি, এখন 18 কোটি, হয়তো 20 কোটি হয়ে গেছে। একটা 20 কোটি মানুষের বাজার, এটা বিশাল বাজার। আপনি এই ইউরোপের কয়েকটা দেশ মিলে আজকে এই বাজারটা আপনি পাবেন না। কাজে একটা মানুষ তো, সে তো মানে বায়ার, তাই না? সে তো কিনে। এই যে আপনি জামাটা কিনতে হয়েছে, আপনাকে নিচের গেঞ্জিটাকে কিনতে হয়েছে, এটা যেন একটা বোতাম আছে, এটাকে আপনাকে কিনতে হয়েছে, আপনি প্যান্ট কিনতে হয়েছে, আপনি খাবারটা কিনতে হয়, অর্থাৎ আপনি তো নিজেই একটা বায়ার। কাজে 18 কোটি মানুষের চিন্তা করতে না আপনার, যে 18 কোটি মানুষের মধ্যে যদি আজকে 15 কোটিই ধরি, বাকিটি যদি একেবারে ছোটই দেখি, যারা একেবারে কাপড়ই পরে না, বাকিগুলো তো কাপড় পরে, তাই না? একটা লুঙ্গি যদি পরে তাহলে কত কোটি লুঙ্গি লাগে, একটা শাড়ি যদি পরে কত কোটি শাড়ি লাগে, তাহলে একটা বৎসরে কতগুলো দরকার, তাই না? তার তেলটা, তার রাঁধতে গেলে তেল লাগে, তার পেঁয়াজ লাগে, তাই না? তার তো এরকম বহু কিছু লাগে যেগুলো লাগে। তো এগুলোর এটা তো একটা ইন্ডাস্ট্রি, এটা তো একটা ইন্ডাস্ট্রিতে আপনি যদি এইটার খালি যোগান দিতে পারেন, তাহলে তো আপনার রাষ্ট্রটা এমনি চলতে পারে। আজকে সেই কারণেই যারা চাইছে আমাদেরকে একটা বাজার হিসাবে রাখতে, অর্থাৎ আমার আমার এখান থেকে তারা বাণিজ্য করে নিয়ে যাবে। আজকে আমার দেখেন হিসাব করে, যে আমার প্রতিবেশী রাষ্ট্র আমার এখান থেকে বছরে কত টাকা সে ফরেন এক্সচেঞ্জ নিয়ে যায়, কত টাকা। আজকে ভারতের সেকেন্ড ফরেন এক্সচেঞ্জ পায় সে বাংলাদেশ থেকে। তাহলে আমি এটাকে যদি আমার মার্কেটটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কি এটা লাগে? এটা তো যায় না। এটা দিয়ে তো আমি স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তাই সেই ব্যবস্থাটা তো জিয়া রহমান করতেছিলেন, এবং জিয়া রহমান করতেছিলেন বলেই জিয়া রহমান হত্যা করা হয়েছে, সোজা কথা। কাজে এর জন্যই যদি জিয়া রহমান থাকতো, তাহলে বহু আগে এই দেশের চেহারা পাল্টে যেত। আজকে বাংলাদেশ জিয়াউর রহমানকে কিভাবে অনুভব করে একজন রাজনীতিবিদ হিসাবে যদি বলেন? এই দেশটা যখনই সংকটে পড়ে, তখনই জিয়া রহমানকে মানুষ স্মরণ করে। আজকে যদি জিয়া থাকতো, তাহলে এই যে এই অভাবটা জিয়া রহমানের অভাব ফিল করে বলেই আজকে কিন্তু জিয়া সবচেয়ে জনপ্রিয়। যে জিয়া যদি থাকতো, তাহলে এই সময় আজকে দেখেন বাংলাদেশের যে আর্মি, এই আর্মিকে শেষ পর্যায়ে নিয়ে গেছিল, রক্ষী বাহিনী করে শেষ করে দিয়েছিল। জিয়া রহমান এসে আর্মিকে, এই পুলিশ করে, তারপরে সব কিছু তাদের দিয়ে এই পুলিশ আজকে কোথায় নিয়ে আসছে। আজকে এই বিচার ব্যবস্থা আজকে কোথায় চলে গেছিল, সেটাকে সে সাজাইছে। আজকে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছিল, নকলের ছড়াছড়ি, কোনো শিক্ষার কোনো ছিল না, মান ছিল না। সেটা থেকে তিনি কোথায় নিয়ে আসছে। তিনি রাজনীতি, সবচেয়ে বড় যেটা, যে তিনি একজন সেনা প্রধান ছিলেন, কিন্তু তারপরেও তিনি মনে করছেন যে রাজনীতি ছাড়া দেশকে এগোনো সম্ভব না। শেখ মুজিব একটা পলিটিশিয়ান হওয়ার পরেও সে সব দল নিষিদ্ধ করেছে, রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সেনানায়ক থেকে রাজনীতিবিদ, তিনি কিন্তু সকল রাজনীতিকে তিনি মুক্ত করে দিয়েছেন। এই যে ওই সময় শেখ মুজিবের সময় রাজনীতি নিষিদ্ধ করার কারণে অনেক আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিলো, আন্ডারগ্রাউন্ড বাধ্য হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছিল। কিন্তু জিয়া রহমান আইসা সে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে যারা চলে গেছিলো, তাদেরকে তিনি ওপেন পলিটিক্সে নিয়ে আসছেন। ওই অস্ত্র ছাড়া, অস্ত্র দিয়ে কিছু হবে না, পার্লামেন্টে আসেন। তোহা সাহেবের মতো লোককে আজকে পার্লামেন্টে নিয়ে আসছে। অর্থাৎ আবার সেই সময় তার যেটা একটা অন্যতম আরেকটা স্লোগান ছিল, দুইটা স্লোগান আমি আগে বললাম, এখন আরেকটা স্লোগান, সেটা হলো যে একটু প্রথম বলতে চাইছেন ঐক্য, 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 ঐক্য। যেটা স্বাধীনতার যুদ্ধে দেখেন আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে পাকিস্তানিদের সাথে আমরা লড়াই করতে পারছিলাম, তাই না? গুটি কয়েক রাজাকার ছাড়া হোল নেশন তো ইউনাইটেড ছিল। আবার স্বাধীনতার পরে আওয়ামী লীগ আর শেখ মুজিব করতে করতে দেশটাকে শেষ করে দিল। আবার জিয়া রহমান আইসা সেই দেশটাকে আবার ইউনাইটেড করছে, অল পলিটিক্যাল পার্টিস, ইভেন আওয়ামী লীগ
তাকেও সে আবার নতুন করে জীবন দিচ্ছে। সব পলিটিক্যাল পার্টিকে বলছে আপনারা পলিটিক্স করেন, আপনারা যার যার বক্তব্য নিয়ে পাবলিকের কাছে যান, আপনার বক্তব্য নিয়ে আপনি পার্লামেন্টে আসেন, তো এটাই তো নিয়ম। আপনি সমালোচনা করবেন, আপনি আসেন পার্লামেন্টে আসেন। এটা অর্থাৎ রাজনীতিটাকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন এটা, এবং এই যে ঐক্য যেটা বলছে, অর্থাৎ একটা দেশাল ক্রাইসিসে ধরেন সেই সময় এই ফারাক্কা, যে ফারাক্কা মুক্তিযুদ্ধের সময় ফারাক্কা গড়ে উঠলো, এই ফারাক্কার সমস্যার জন্য আজকে সে প্রথম এই মাওলানা ভাসানীকে দিয়ে ফারাক্কা অভিমুখে মিছিল করেন, জিয়া রহমান করাইছে সেটা টোটালি তার গাইডেন্স। এবং তারপরে কি এই ফারাক্কার সমস্যার জন্য সে জাতিসংঘে এই সমস্যাটা নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে সেখানে তুললো, যে কারণে ভারত অ্যানয়েড হইলেও ভারত কিন্তু সেই সময় ফারাক্কার পানি চুক্তি করতে বাধ্য হইল, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো তো অর্থাৎ জাতীয় প্রশ্নে সে কখনো আপোষ করে নাই, সততার প্রশ্নে কখনো আপোষ করে নাই। আওয়ামী লীগ বিগত 15 বছর শুধু জিয়াউর রহমানকে ভিলেন বানানোর জন্য কিংবা এই নতুন প্রজন্মের কাছে খলনায়ক হিসেবে উপস্থাপন করার জন্য সংসদের বাইরে মানে বিভিন্ন এখন তো তারপরেও কিন্তু এই প্রজন্ম কিন্তু জিয়ার প্রতি কিন্তু খুবই শ্রদ্ধাশীল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা হলো সততা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে। কি মনে করেন মানে কেন মানে জিয়াউর রহমানকে ভিলেন বানানো আওয়ামী লীগ মানে তার প্রতিপক্ষ হিসাবে নেওয়ার কারণ? একটা জিনিস কি, আমি যদি বড় হতে চাই তাহলে আপনাকে খাটো করে আমি বড় হতে পারবো না। আপনি মনে করেন আপনি যদি এখন বড় আছেন তাহলে আমি আরও একটু বড় হই, কিন্তু আপনাকে যদি আমি খাটো করে বড় হই তাহলে আমি যা ছিলাম তাই, বা আমাকে আরও খাটো হইতে হবে। তা আমি বড় হইতে আওয়ামী লীগ শুধুমাত্র বিএনপিকে বা জিয়াউর রহমানকে বা খালেদা জিয়াকে বা তারেক রহমানকে খাটো করার জন্য, শেষ করার জন্য সর্বাত্মক খালি চেষ্টা করে গেছে, তো নিজে বড় হওয়ার চেষ্টা করে নেই, যে নিজে বড় হয়ে আমি উইনওভার করবো সেটা সে করতে পারে নাই বলেই আজকে অবস্থা হয়েছে। কারণ কোনো অবস্থাতেই তো জিয়া রহমানের কোনো একটা দিককেও ওভারকাম করতে পারে নাই, সে ওভারকাম করতে পারে নাই তো। আজকে ইন্ডাস্ট্রি বলেন, কৃষি বলেন, ইভেন আজকে সংস্কৃতিতে বলেন, আজকে এডুকেশনে বলেন, আজকে ডিফেন্সে বলেন, আজকে পররাষ্ট্রনীতিতে দেখেন, এই শুধু বাংলাদেশটাই, এই উপমহাদেশের শক্তির ভারসাম্য নির্ধারণের সে স্বার্থ তৈরি করছে। তাহলে এটাকে বিট করতে পারছে? কোনোটাই তো বিট করতে পারে নাই। তা আপনি বড় হন, তা আপনার মধ্যে তো সেই কোয়ালিটি, সেই ক্যাপাসিটি সেগুলো লাগবে। তাতে কি ওই দুর্নীতি করে আবার তার পতন হলো। আজকে বারবার যে কথাটা আমরা বলছি যে দুর্নীতিতে যায়েন না আর গণতন্ত্রটা খায়েন না, তাই না? আমাদের তো একটা পরিষ্কার কথা ছিল যে আপনি গণতন্ত্রে থাকেন, মানুষের ভোটটা দেন, ভোটে দিয়ে আপনি তারপরে বিএনপি না পারলে আবার আপনি আসবেন, কিন্তু তারা তো সেটা শুনে নাই। তারা বলছে না, ক্ষমতার দাপটে সব কিছু। ক্ষমতাতে সে তো শিক্ষা গ্রহণ করে নাই, তার বাবার পরিণতির থেকে সে শিক্ষা গ্রহণ করে নাই। যদি করতো তাহলে তো সে তো গেছেই, উপরন্ত তার বাবারে আবার দ্বিতীয়বার মারছে সে, এবং খুব ন্যাক্কারজনকভাবে তাকে মারছে, যেটা কোনোভাবেই কাম্য না। তো এই কারণে এগুলো থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত, সবারই। সর্বশেষ দেশবাসীর প্রতি আপনার বার্তা কি? বার্তা একটাই, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। এখন পর্যন্ত যতই এটার শর্টফল থাকুক, তাও গণতন্ত্রের কোনো বিকল্প নাই। কাজে আমাকে গণতন্ত্রে ফিরে আসতে হবে। আর একটা হলো রাজনীতিরও বিকল্প নাই। যারাই আজকে রাজনীতি নিয়ে সমালোচনা করেন বা কথা বলেন, কিন্তু রাজনীতি এই পর্যন্ত স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিতে পারি নাই। আজকে পলিটিক্যাল একটা স্টেবিলিটি আমরা আনতে পারি নাই, একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন বিল্ড আপ করতে পারি নাই। যে কারণে আজকে অনেকেই বলে যে রাজনীতির মধ্যেও তো গণতন্ত্র নাই, তো সেটা নাই কেন? কাজে এটাকে নিয়ে আসতে হবে, এবং সবার জন্যই সেটা প্রযোজ্য। এর জন্যই বলবো যে জিয়া রহমানকে খাটো করতে না চেয়ে জিয়া রহমানের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত। জিয়া রহমানের একমাত্র একটা ছোট্ট সেক্টর খালকাটা, এই খালকাটা কর্মসূচির উপর রিসার্চ করে মখা আলমগীর মানে ডক্টরেট পাইছে, তাই না? তো এইরকম জিয়া রহমানের প্রত্যেকটা সেক্টরে যদি আজকে রিসার্চ করা হয়, তাহলে ওইরকম বহু ডক্টরেট তারা পাবে।